আসসালামু আলাইকুম। আশা করি সবাই লাইভটি যদি শুনে থাকেন, আপনারা স্পষ্ট যদি শুনেন, আপনারা একটু কমেন্টে জানাবেন। আপনি যদি লাইভটি শুনে থাকেন, আপনারা শুনতে পান, ক্লিয়ারলি যদি শুনতে পান, আপনারা একটু কমেন্টে জানাবেন। ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? লাইভটি আপনারা যদি শুনতে পান, একটু কমেন্টে জানাবেন। আপনারা কি লাইভটি শুনতে পাচ্ছেন? আপনারা একটু কমেন্টে যদি জানান যে লাইভটা আসলে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আসলে কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। একটু কমেন্ট গুলো দেখা দরকার। আপনারা কি লাইভটি শুনতে পাচ্ছেন? আমাদের লাইভে যুক্ত হচ্ছেন আমাদের ইসলাম, আমাদের অনেক সহযোদ্ধারাই লাইভে যুক্ত হচ্ছেন। Bluetooth cancelled. Bluetooth cancelled. আমাদের লাইভে যুক্ত হচ্ছেন ইতিমধ্যে আমাদের সিরাজগঞ্জের নেতা, আমাদের প্রিয় জহিরুল ভাই। Bluetooth connected. আসলে আমি যে কথাগুলো বলার জন্য আসলে লাইভে আসছি, আমি সেই কথাগুলো শুরু করব। তো আপনারা যদি এভাবে বাজে মন্তব্য না করেন, কমেন্ট না করেন, তাহলে আসলে আমার কথা বলতে সুবিধা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লাইভটা একবারে একটু ভিন্ন ধরনের। আজকের লাইভের আসার কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিনের চলার পথের সহযোদ্ধা জনাব রফিকুল ইসলাম রফিক ভাইকে নিয়ে যখন অনেক ধরনের কথা উঠেছিল, তিনি ম্যান পাওয়ার ঠিকাদারের সঙ্গে জড়িত কিনা। আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকে অনেক রেকর্ড অলরেডি অনেক গ্রুপে ফাঁস হয়েছে। এই সকল রেকর্ড নিয়ে আজকের আলোচনা করব এবং সেই তথ্য প্রমাণ
আপনাদের মাঝে তুলে ধরবো যতটুকু পেয়েছি। আমি সর্বপ্রথম আমি এ বিষয়ে আমি একজনকে ফোন দিব, যেহেতু তারা বলেছেন যে কল রেকর্ডে প্রমাণ হয় না। তা আমি সর্বপ্রথম একটি ভিডিও কলই দিচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, আমি আপনাকে লাইভে রেখে কল দিছি, হ্যাঁ, যেটা আপনার সকল ভাই দেখছে। আপনি সবাইকে একটু বলেন, একটু একটু সালাম জানান। আমি প্রথমত পরিচয় করে দিচ্ছি, আমি যাকে ফোন দিয়েছি তিনি হচ্ছে সিরাজগঞ্জে কর্মরত আমাদের একজন সহযোদ্ধা, ওনার নাম হচ্ছে কুরবান ভাই। আপনারা যদি কথাগুলো শুনেন, আমি শুধু উপস্থাপন করছি রফিক সাহেব ম্যান পাওয়ার ঠিকাদারের সঙ্গে পার্টনার হিসেবে জড়িত আছে কিনা, আপনারা একটু শুনবেন ভাই, একটু ক্লিয়ার করবেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভাইরে আমি ভালো করে চিনি। আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ ভাই। আমার এই বাইক করেও বাদ ছিল ভাই, এর আগে যে দুইটার সাথে যে কাজটা পাইলো ওনাদেরকে বাদ দিচ্ছে, আর এইবার টেন্ডারে ওনাদেরকে নিয়েছিল আর কি। ওনারা সবাই বহল আছে, আমার পুরাতন লোক সবাই বহল আছে ইনশাল্লাহ। এখন ভাই আপনি একটু রফিক ভাইয়ের বিষয়ে একটু ক্লিয়ারলি বলবেন যে সে আসলে ম্যান পাওয়ার ঠিকাদারের সঙ্গে সে জড়িত কিনা, একটু ক্লিয়ারলি বলবেন। সবাই লাইভে দেখতেছে এবং শুনবে। ভাই শোনেন, আমি একটা একটা এক মিনিট কথা বলবো, সেটা হচ্ছে যে রফিক ভাই যদি জড়িত না হইতো, এই সোহাগ ভাই কিন্তু এই আউটসোর্সিং এর ঠিকাদারি করা বা লাইসেন্স হোল্ডার কিন্তু না, জুয়েল কিন্তু না, জুয়েলে ওই এলাকার লোকই চেনে না জুয়েলে। তাহলে এই তো এই লাইসেন্স গুলা কে নিয়ে দিচ্ছে? ওই পাশ থেকে রেজাউল ভাই রফিকের খাতে ইনভলভ হয়েছিল। রফিক ভাই যাওয়ার পরে রফিক ভাইয়ের সাথে ওনার রেজাউল ভাইয়ের সাথে একটা দ্বন্দ্ব হলো, পরে রফিক ভাই ওই জায়গায় হয়তো একটু ঝামেলা হয়েছিল। তারপরে যে এখন নিজেরাই বিভিন্ন কোম্পানির সাথে লিঙ্ক করে ওনার লাইসেন্স দিয়েছে, ওনার টেন্ডার করে। এখন ওনার যে ঠিকাদারের লাইসেন্স তো সহজ পায়ের নামে দিতেছে, তাই না? এখন উনি যে অস্বীকার করবে এটা তো ঠিক আছে, কারণ যে ওনার নামে তো কোনো জায়গায় ঠিক নাই। ঠিক আছে কি, উনি তো যারা যে 10 জন ভাগে থাকতে পারে, 20 জন ভাগে থাকতে পারে। এখন যাদের সাথে ভাগে আছে, যাদের সাথে ব্যবসায়ী পার্টনার আছে, তারা তো আমাদের এগিয়ে পারে, তারা তো আমাদের দেখাবে না ভাই। বিষয়টা হইছে যে আপনারা তো বোঝেন যে আসলে সে একটা সংগঠনের যখন সভাপতি ছিল এখানে, তখন তো আসলে একটা ঠিকাদারি ওপেনলি করবে, এটা তো আসলে মানে যে করবে একটা জ্ঞান বুদ্ধিটা এতটা ছিল না ঠিকাদারি করবে। কিন্তু আমাদের এখানে কিন্তু পুরাটা বাস্তবায়ন করার মূল হতে হচ্ছে। এবং আমার হসপিটালে আপনার সবাই জানে যে আমাদের যে হসপিটালে এটা পুরোটাই একমাত্র তার নির্দেশনায় এবং ঠিকাদারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে আমাদের কবে মনে হয়েছে না, কবে যে তার যে হোটেলে যে এখানে মনে হয়েছে সব খেয়েছে, এটা সবাই দেখতে আমার হসপিটালে তারপরে কিন্তু সে ঠকে নাই বা ঠকার মতো মুখ ছিল রাখে নাই। আমাদের সামনে তখন কিন্তু সে একটা সামনে এসে কিন্তু ওই যাইও নাই অফিসে যে আমাদের যে লোকগুলো পান গেল তার জন্য একটা পদক্ষেপ নেওয়ার জন্য, এগুলো কিন্তু সে করে নাই। আমাদের তখন থেকে সংগঠনের প্রতি আমাদের অফিসে আমাদের একটা ধিরে গেছে। আমরা কিন্তু করতে আসতেছিলাম, আমাদের একটা অফিসে করতে আসতেছিলাম। আমরা পুলিশের সাথে বলতে এখানে মনে করেন যে আমরা মুখোমুখি হয়েছিলাম, কিন্তু পারি নাই। শুধু উপরে মাথাগুলো যদি ঠিক না থাকে আমরা তো আসলে করতে পারি না। তো সেটা শুধু করলাম না,
এটা আমরা জেলা যারা আছে তারা মনে সবাই জানে যে সরকারি বলছিল আর তারই বন্ধু এখানে সে না থাকলে কিন্তু ওরা আসতে পারতো না, এই সমাজে জানি না কেউ যে সে আমাদের পেরে সেই ব্যক্তি এখানে আসা মানে চাকরি হয়ে গেছে। ধন্যবাদ ভাই, আপনারা আজকে জাতির সামনে, সকলের সামনে কালকে ধরেন যে আবারও আপনি লাইভ করেন, আমার এই সদর হসপিটালে 34-29 জন লোক, একটা আছে 34 গ্রুপ, একটা আছে 29 গ্রুপ। আপনি আবারও একটা মিটিং কল করেন, লাইভ করেন, আমি আমার সকল কর্মচারী যাদেরকে বাদ দিছি, যারা বাতিল হয়ে গেছে তার সম্পর্কে আপনারা যেহেতু ভয় পাচ্ছেন প্রতিনিধি পাঠানোর জন্য কেন্দ্র কমিটি, আমরা তো কার রাজনীতি করি, কেমন করে রাজনীতি করবো বুঝতে পারতেছি না, কাজকে বিশ্বাস করবো? কারণ আপনারা আমাদের কাছে আসবেন, আপনারা আসতে ভয় পান, আপনারা প্রতিনিধি চুপ করে পাঠা দিবেন, তাও পাঠাতে ভয় পান। একটা প্রতিনিধি টিম পাঠাতেন সিরাজগঞ্জ শহরে, সিরাজগঞ্জে পাঠাতে আপনার সাধারণ জনগণের কাছ থেকে শুনুন যে আসলে আমাদেরকে, আমাদের সিরাজগঞ্জ জেলার সেক্রেটারি সভাপতি আমাদের সকল কর্মচারীর জন্য কি করছে, কি করে দিছে আমাদের। ভাই গত বছরে যখন আমাদের সদর হসপিটাল থেকে প্রায় 25 জনের মতো পাপ করে গেল, যখন পাপ দেওয়া হইল তখন আসলে আমাদের সভাপতি রফিক ছিল, তখন আপনাদের মানে কিভাবে কি করছে আপনারা কতটা অবগত আছেন আমি জানি না। আমি কিন্তু সভাপতি আনিসকে ফোন করছিলাম, সভাপতি আনিসকে ফোন করছিলাম সেটা বিষয়ে যে আপনি আমার এই জেলা থেকে আমার হসপিটালে এখানে যে পরিস্থিতি সেটা আপনারা একটু মানে সামনে একটা পরিকল্পনা দেখে না, সেটা কিন্তু আমাকে দেখে কোনো রেজাল্ট পাই নাই, এখনো কিন্তু কেউ আসছে নাই। আমরা তো আমাদের মধ্যে পাই নাই, ঠিক আছে, যে আমাদের আসলে অফিসের পরিস্থিতিটা কেমন ছিল। ভাই এই লাইভে যাচ্ছে এই ছেলেটার চাকরি আছে, ঠিক আছে, জব চাকরিটা খারাপ হয়েছে, ঠিক আছে ভাই। ভাই আসসালামু আলাইকুম। ও আমার জেলার নেতা মেহেদি, ও আমার জেলার নেতা। ভাই বেশি কি রবি ভাই তো আগে ভাগে কাজে গেছে এই যে এই ঘটনা আমাদের ভাই এখানে খাবার তাহলে এখানে খাওয়া আমি এক করছিলাম পরে আমি এক করে আমি করছিলাম রবি ভাই ভাই আপনি আরে ওরা থেকে আসতাম কেন আপনি জ্ঞানী বই করেছেন আপনি ভাই ভাই ওর পাশাটা রবি ভাই পাশার সাথে কথা একই লাগে এক জায়গায় কথা অত তো বলতে এই ওই যে জুয়েল ভাইকে জুয়েল ভাই ওই ছোট ভাই ওর আপন বলে বিয়ে করছে, এই ছেলেটার আপন বিয়ে বলে বিয়ে করছে জুয়েল ভাইয়ের ছোট ভাই তাহলে চিন্তা করে আইতো বলবো তো অর্থাৎ ফিরে দিতে পারে কিছু কথা। আমাদের সংগঠন অনেক স্ট্রং ছিল, আপনারা বিগত সময় দেখছেন যে কোনো আন্দোলন সংগ্রাম আমরা কিছু দাম দিই নাই, আমরা যত কষ্টে হোক আমাদের লোকজন তারপরেও সবসময় আন্দোলন সংগ্রামে একত্রতা পোষণ করেছে বা আমরা দেখছি, কিন্তু সংগঠনটা নষ্ট করার মূল কারিগরি ছিল রফিক ভাই, যার কারণে আমাদের সংগঠনটা সিরাজগঞ্জ হয়ে গেছে। তারা এই অফিসটা একমাত্র রফিক কল করে রাখছে, ওইটা ঠিক আছে একটা প্রতিষ্ঠান করে রাখছে এখন, মানে ওইটা আমাদের অফিসার নাই ভাই। ওই যে অফিসটাই জুয়েল ভাইয়ের ছবি সহকারে দেখলাম আমার 64 জেলার গ্রুপে, ওই যে অফিসটাতে কাগজ কলম নিয়ে লেখালেখি ফাইল টাইল ক্লোজ করছে ওগুলা কি, ওইটা আমার এই সংগঠনের অফিস, সেই অফিসে কেন এই ঠিকাদারি কাজ কাম করা হলো? হ্যাঁ, সেই প্রমাণ আমার কাছে আছে যে আপনাদের কর্মচারীদের জেলা কমিটির যে কর্মচারীদের যে অফিস, ওই অফিসেই বসে আপনাদের হচ্ছে উনি ঠিকাদারির যে পরিচালনা করেছেন এবং যে কর্মকাণ্ড কাজ করছেন সে ছবি পেয়েছেন, যে জাতি পেয়েছেন। জুয়েলের বাপের ক্ষমতা হইল না এই হোসেনপুর এলাকায়, তারপর থেকে এই যে হোসেনপুর থেকে আমার লোক ধরে চাকরি খাইছিল, এরপরে চাকরি ওর ভাই যার সাথে কথা বলছিলেন ওর ভাই শেষ শাসক মানে সিরাজগঞ্জ জেলার নেতা, ওর চাকরি খাইতে কি বলেন আপনি? এত বড় সিরিয়াল না লাগে তার চাকরি খারাপ খায় এনে চাকরি হয়েছে, খায় এনেছে কিরকম চাকরি এগুলো পাঠা দেন অবর চাকরি খায়। ধন্যবাদ ভাই, আমরা একটু আরো কয়েকজনের কল নিতে চাই, বুঝছেন? আপনাদেরকে ধন্যবাদ, সময়ের সাহসী সন্তান। আপনাকে বলি ভাই, হ্যাঁ, আপনারা যদি অরিজিনালি পুরুষ হতে চান তাহলে
সদর হাসপাতাল, শিয়ালখোলা হাসপাতাল, মেডিকেল কলেজ, কত মানুষের চাকরি গেছে, সকলকে নিয়ে লাইভ করবো। আপনি এরকম একটা প্রক্রিয়া দেন, আমাকে ডেটটা কবে লাইভ করবেন বলবেন, আমরা আমাদের সকল লোকজন নিয়ে সদর হাসপাতালে ওনাকে বলবেন যে আপনি সদর হাসপাতালের কর্মচারী করে নিয়ে একটা মিটিং কল করেন, আপনি সভাপতিটা আমরা দেখতে চাই। রফিক ভাই, ভাই কুরবান ভাই, আমি আপনাকে আর একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, রফিক সাহেব ঠিকাদারের সাথে মানে আউটসোর্সিং ঠিকাদারের সাথে কতদিন হলো জড়িত? এটা তো আমরা এতদিনে বুঝতে পারলাম, আমরা তো রিসেন্ট বুঝতে পারলাম যে এই আমাদের লোকজন গুলা চাকরি যায়, ধরেন যে উনি আমাদেরকে বোঝায়, মানে আমার সদর হাসপাতালের সভাপতি বাসাকে আমাদের এখানকার লোকজনের চাকরি চলে যায় যখন, তখনকার সদর হাসপাতালে উনি আসছিল, আসার পরে ওনার সাথে কথা হলো, উনি আমাকে বললো, আমাদেরকে সকল কর্মচারী বুঝাচ্ছে যে জুয়েল নাকি তাকে মারতে চায়, আমদানিয়া করে লোকজন লাগাচ্ছে তার পিছনে। এটা হলো রফিক ভাইয়ের বক্তব্য। ঠিক সকালবেলার কাহিনী, বিকাল বেলায় ওনারা রফিক ভাইয়ের ছাদের উপরে ওনারা মিটিং করছে। তাহলে যদি বাসা আবার ওই সময় খেপে উঠছে যে হে জুয়েল কেনা, জুয়েলের এত সহজ, জুয়েল আপনি পারবে, তো আমরা তো বুঝতে পারি নাই। বিকাল বেলা এশার নামাজের দেখি যে এই রফিক ভাইয়ের ছাদের উপরে ওনারা সবাই, তখন ধরেন যে এদিকে থেকে যে আস্তে 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 ফ্লাশ হয়ে গেল যে ওনারা ঠিক আছে। আপনার কাছে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই কুরবান ভাই, আপনাদের হচ্ছে সিরাজগঞ্জের যিনি হচ্ছে ভাই, আমাদের মিল্লাত ভাই, উনি কি এই বিষয়গুলো জানেন কিনা? জি জি জানে, সবাই জানে, তারাই বলা তো ওর সাথে সবাই। হ্যাঁ, ওনাকে মিল্লাত ভাইকে ফোন দিলে উনি কি সত্যটা বলবে? না বলবে, কারণ ওনারা আওয়ামী লীগ করতো, তো ওনারা তো ধরেন যে এখন না বলতে পারে। বুঝতে পারছি। এখন তো ওনাদের তাল বলা হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনার একটা জিনিস ভালো করবেন, সেটা হচ্ছে যে আমি তো একজন সিরাজগঞ্জ জেলার সাংগঠনিক, সিরাজগঞ্জ জেলার নেতা, আমাদের মতো আমাদের কাছ থেকে না শুনে আপনার একটা উত্তম কাজ হবে, যার মানে ইয়ে করার দরকার, সে যেন সরাসরি প্রতিনিধি একটা টিম পাঠা দিবেন। আজ থেকে আরো অনেকদিন হলে বলতেছি, আপনারা কি কারণে ভয় পাইতেছেন, কেন ভয় পাইছেন জানি না, আপনাদেরকে আসা উচিত। আপনারা আইসা এই জায়গায় প্রতিনিধি টিম পাঠায় দিয়া নির্সহে শুনে যাবেন দর্শকের কাছ থেকে যে আসলে দর্শক কি কয়। আপনাকে আরেকটা কথা বলি, লাইভে আছেন, লাইভে একটা কথা বলতে চাই, যদি আপনি সিরাজগঞ্জ জেলার লোকজনের জন্য কিছু করেই থাকেন, তাহলে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, রফিক ভাই, আপনি আমার এই গ্রামের জামাই, আপনাকে আমাদের গ্রামের জামাই হিসাবে চিনি, ভালোবাসি, আমাদের বোনের জামাই তাও ভালোবাসি, ওয়েলকাম। কিন্তু ভাই একটা কথা বলি, যে আপনি আমার এই সদর হাসপাতালের, বিশেষ করে সদর হাসপাতালের লোকের যে ক্ষতিটা করছেন, যদি আপনার সভাপতি হতে চান হন, আমার আফসোস নাই। আপনি সভাপতি হলেও আমার লস নাই, আপনি সভাপতি না হলেও আমার লস নাই। আমি সংগঠন করলাম না, কি হবে, কিছু হবে না। আমার সংগঠন না করলে আমার ব্যবসা আছে, আমার কর চাকরি আছে, আমি করে খাবো, কোনো টেনশন নেই আমার। আমি রাজনীতি করলাম না, সংগঠন করবো। তবে একটা কথা বলি, আপনি এগুলা মানুষের বিভ্রান্তি ফেলেন না, মানুষের ক্ষতি করেন না। আপনি মানুষের ক্ষতি করবেন, আল্লাহ আপনার ক্ষতি করবে। আপনি যদি সভাপতি হন, তো এই যে আমি যেরকম আজকে যে শিশির ভাইয়ের সাথে লাইভ করলাম, আপনি যে ঠিকাদারের সাথে ইনভলভ না, আপনি সদর হাসপাতালের সকল কর্মচারী নিয়ে বসে লাইভ করবেন, যে এই যে দেখেন সকল কর্মচারী বলতেছে যে রফিক ভাই ঠিকাদার না, আমাদের সভাপতি, ব্যাস হয়ে গেল। না কি বলেন ভাই, শিশির ভাই কি বলেন? হ্যাঁ, ধন্যবাদ কুরবান ভাই, আমরা আর কয়েকজনের কল নিব। হ্যাঁ, ওকে। আপনি বাসাকে ফোন দেন, বাসার কাছ থেকে শোনেন, আরো যারা আছে, যদি যেহেতু ফোন দিচ্ছেন, আপনি ওই যে বাসা আমার সভাপতি সেক্রেটারির সাথে কথা বললেন, আমার সাধারণ কর্মী তো সবাই ডিউটিতে আছে, এই কারণে আপনার সাথে কথা বলতে পারলাম না। সকালে হইলে গারে বা বিকেলে হইলে আরো দর্শকের সাথে কথা বলতে পারতাম। রাজু এই যে ছেলেটা চাকরি চলে গেছে, দেখেন এই যে ছেলেটা চাকরি গেছে, কেন গেল, কিনা ঠিকাদার জিজ্ঞেস করেন। রফিক ভাই সাথে থেকে ঠিকাদারের সাথে লিঙ্ক করে আমাদের চাকরি সবাই ধন্যবাদ ভাই।
ফোনটা এখন নাকি আরো আগে দেওয়া লাগছিল, বিকেলের দিকে ফোন দিয়ে এখানে আরো সব লোক পয়সা ছিল, তাহলে বুঝতে পারতেন অবস্থা এটা এই হসপিটালের লোকের। আমার একটা প্রশ্ন, যে ভাই যদি আপনি সভাপতি হতে চান কোন সমস্যা নাই, কিন্তু ভাই আপনার আমার সদর হাসপাতালের যে কর্মচারীর যে অবস্থা, এই লোকগুলাকে আপনার তাদেরকে নিয়ে একটা লাইভ করবেন, যে হ্যাঁ এই যে দেখেন এই সদর হাসপাতালের মধ্যে আমি যেরকম লাইভ করলাম, আমি কিন্তু সদর হাসপাতালের মধ্যে দাঁড়ায়, আপনি সদর হাসপাতালের মধ্যে আসবেন, আইসা বসবেন, তাদের নিয়ে বসে আলোচনা করে একটা মিটিং কল করবেন, লাইভ করবেন যে আমি সদর হাসপাতালের সকল কর্মচারীর সভাপতি বলছিলাম, আমি অমুক, আমি ঠিকাদারের সাথে ইনভলভ না, এই যে আমার জনগণের সাথে শোনেন, আমার কর্মীগুলির কাছ থেকে শোনেন, ব্যাস হয়ে গেল। ধন্যবাদ ভাই। কুরবান ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালাম। সম্মানিত সহযোদ্ধারা, আপনারা শুনেছেন, যারা আমাকে নিয়ে বলছেন, আমি তাদের একটি ক্লিয়ার স্পষ্ট বার্তা দিতে চাই। এই বাংলাদেশে কোনো ব্যক্তি নিরপেক্ষ না, কোনো ব্যক্তি নিরপেক্ষ না। প্রতিটা ব্যক্তি কোনো না কোনো দলের সঙ্গে জড়িত। একমাত্র এদেশে পাগল আর শিশু নিরপেক্ষ। আপনারা কোট করবেন, আমি একটি দল বিগত দিনে করেছি বিদায় আজকে আপনারা আমাকে গালি দিচ্ছেন। কোট, আমি যদি ওই সময় এটা ভুল করে থাকি, আজকে যারা যেটা করছেন এটা কি কালকে ভুল হবে না? ভাই, দল যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি কি আজ পর্যন্ত এসে কোন দলের বিষয়ে কোনো কথা বলেছি? দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আমি আপনাদের মধ্যে কোনো মিথ্যা কথা বলেছি? যদি অনৈতিক কোনো কথা বলি তাহলে আপনারা বলবেন, প্রতিবাদ করেন যে আমি এটা মিথ্যা বলেছি। একটা সত্য কথা বলার পরে আপনারা সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য হাজারটা মিথ্যা তৈরি করেন। এটা কিন্তু চরম অন্যায়। আমি দেখলাম উত্তম ভাই আমাকে কমেন্ট করেছেন আমি নেতা হওয়ার জন্য এগুলা করছি। আমি নেতা ছিলাম না কোনদিন। আরে ভাই, আপনি আসছেন তো 2 দিন আগে। আগে আপনি আমার সম্বন্ধে জানেন, আপনি আগে আমার সম্বন্ধে জানেন। কিচ্ছু বলতেছি না আপনাদের, আপনাদের কথাগুলো শুনছি শুধু। আপনাদের উত্থান 19 অক্টোবরের পর থেকে, আমি যখন আউটসোর্সিং কর্মচারী ছিলাম না তখন থেকে আমি এই আন্দোলন করি। আমি আমার দায়বদ্ধতার জায়গা থেকে আন্দোলন করি। আপনারা খোঁজ নেন, আমি মিথ্যা বলছি কিনা আমাকে দেখান। আমি যখন আউটসোর্সিং কর্মচারী ছিলাম না, আমি তখন থেকে আউটসোর্সিং এর আন্দোলন করি, প্রমাণ দিতে পারি। আজকে আপনারা আউটসোর্সিং এর চাকরি করে আন্দোলনে নামতে চান না, আর আমি আউটসোর্সিং ছিলাম না, আন্দোলন করেছি। রফিক সাহেবের কথা বললেন, একটি সংগঠনের জন্মলগ্ন থেকে আমি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, যুগ্ম আহ্বায়ক ছিলাম, পরবর্তীতেও যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম 1, রফিক সাহেব ছিলেন 2, পরবর্তীতে আবারও লাস্ট জয়নুল ভাই আছে শুনছেন, পরবর্তীতে আবারও কমিটি রিসাবলিং করার সময় যুগ্ম সাধারণ সম্পাদক 1 ক্যান্ডিডেট ছিলেন 3 জন। কে কে? মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মনির ভাই, আমি যদি মিথ্যা কথা বলি জয়নুল ভাই কমেন্টে লিখবেন। 2 সাংগঠনিক সম্পাদক মুজিবুর ভাই। 3 রফিকুল ইসলাম ভাই। যুগ্ম সাধারণ সম্পাদক 1, তারা 3 জন এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনারা সেটা জানেন। পরবর্তীতে সভাপতি সাধারণ সম্পাদক বাকি নেতাদের সাথে কথা বলে তাদের ভোট নিয়ে আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক 1 করা হয়। আমার দীর্ঘদিন চলার পথে, দীর্ঘদিন সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে আমার যদি একটা ভুল থাকে, আমার যদি একটা অন্যায় থাকে, আপনারা সেটা বলেন, আলোচনা করেন। কিন্তু সেটা না করে আপনারা আমাকে বেহুদা কারণে গালি দিচ্ছেন। একটা দল করার কারণে যদি আমি যদি আজকে বাটপার হই, দালাল হই, আপনিও কোনো না কোনো দল করেন, আপনিও কিন্তু দালাল, আপনিও বাটপার।
এক বাটপার আর এক বাটপারে কিভাবে বাটপার বলে? বলেন, আগে নিজে ভালো হন, নিজে শুধরান, তারপর অন্যকে গালি দেন। দ্বিতীয় যে বিষয়গুলো হচ্ছে, আমরা কার কার সঙ্গে কথা বলেছি? আমরা কথা বলেছি আল আরাফা প্রতিষ্ঠানের যিনি রফিক সাহেব যেই ঠিকাদার প্রতিষ্ঠানের পার্টনারশিপ নিয়ে কাজ করেন, কে কে সে পার্টনার? 1 নম্বর পার্টনার যার লাইসেন্স যার নামে, তিনি পেট্রো বাংলার কর্মচারী সোহাগ ভাই, তারই ঘনিষ্ঠ, সে সকল প্রক্রিয়া সে করে দিছেন। 2 রফিক সাহেব। 3 যার নামে লাইসেন্স ছিল এর আগে জুয়েল সাহেব, জুয়েল ভাই রফিক সাহেবের ঘনিষ্ঠ বন্ধু, যার মাধ্যমে তিনি পার্টনারের সুযোগ পান। 4 সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার রৌফ সাহেব, যার চাকরি রফিক সাহেব দিয়েছিলেন। এর আগে বিগত দিনের ঠিকাদার ছিলেন আল আরাফাতের বিলায়েত সাহেব। আমরা ওই প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, আপনাদের একটু ক্লিয়ার করি। আমরা কথা বলেছি আল আরাফাতের ম্যানেজার আমরা কথা বলেছি সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয় প্রতিবাদী শান্ত তালুকদার ভাইয়ের সঙ্গে, যে রেকর্ড আপনারা পেয়েছেন। আমরা কথা বলেছি তারই ঘনিষ্ঠ বন্ধু জনাব রফিকুল ইসলামের খুব কাছের বন্ধু, সে জুয়েল ভাইয়ের সঙ্গে। আমরা কথা বলেছি ওই প্রতিষ্ঠানের আরেকজন মোহাম্মদ আলী, কথা বলেছি ওই ঠিকাদার প্রতিষ্ঠানের যিনি ম্যানেজার শামীম শিকদার, আপনার রেকর্ডিং শুনেছেন। আমরা কথা বলেছি একাধিক কর্মচারীদের সঙ্গে, এবং আমাদের কাছে সকল কর্মচারীর নাম্বার আছে, আমরা নাম্বারগুলো আপনাদের দিয়ে দিতে পারি, আপনারা নিজেরা জাস্টিফাই করেন। আজকে এই কথাগুলো আসলে লাইভে এসে বলা উচিত ছিল না, কারণ এর আগে যখন আমরা এই তথ্য পেয়েছি তখন আমি রফিক সাহেব সহ সংগঠনের একাধিক নেতাকর্মীদের সঙ্গে আমি আলোচনা করেছি। তাদেরকে বললাম যে রফিক ভাইয়ের সঙ্গে এমন যে বিষয়গুলা উপস্থাপন হয়েছে, যে তথ্য পাওয়া গেছে, তথ্য নিয়ে আপনারা জাস্টিফাই করেন, আপনারা যাচাই বাছাই করে, আপনারা ঘরোয়াভাবে আলোচনা করে, যদি সেটা সকল কিছু প্রমাণ হয়, আপনারা তাকে আপনারা সাংগঠনিক প্রক্রিয়ায় সাংগঠনিক পদক্ষেপ নেবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি শুধু ওই গ্রুপেরই কয়েকজনকে আমি মেসেজগুলো সেন্ড করেছিলাম। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে ফজরের নামাজের পরপর কে সুদীপ নামে একটি আইডি থেকে এগুলা পোস্ট হয়েছে। তো আপনারা সকল প্রমাণ পেয়েছেন। আর রফিক সাহেবের যে বক্তব্য, সেটা হচ্ছে তার লিখিত কোনো প্রমাণ আছে কিনা। আসলে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে যদি আপনার পার্টনার থাকে, এটা লিখিত কোনো প্রমাণ থাকে না। আপনারা দ্বিতীয় কথা হচ্ছে যে এত সাক্ষীগুলো পেয়েছেন, তারপরে যদি ডাউট হয়, আপনারা সরাসরি সিরাজগঞ্জের যারা আশেপাশে আছেন এবং সিরাজগঞ্জের যারা অন্য অন্য ডিপার্টমেন্টের যারা সহযোদ্ধারা আছেন, তারা সরাসরি যে আপনারা জাস্টিফাই করবেন, খোঁজ নিবেন, সেখানে আপনারা উত্তর পেয়ে যাবেন। আর ওখানে কর্মচারীদেরকে অনেক ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে, ইতিমধ্যে রিপোর্ট আসছে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমি, যদি আপনারা কেউ চান, আমি ইসলামে লিখে দিতে পারি, এই সংগঠনের কোনো নেতৃত্বে আমি চাই না। আপনারা রেকর্ড করেন, এই সংগঠনের কোনো ধরনের কোনো নেতৃত্ব আমি চাই না। কারণ আমি খুবই একজন অভাবী মানুষ, আর্থিক খুবই দুর্বল একজন মানুষ। এই সংগঠন করতে যে আমার আর্থিক অবস্থা আরো খারাপ হয়েছে।
এবং আমার এই সংগঠন করতে যে মানুষের কাছে অপমান অপদস্থ কম হই নাই। আল্লাহর রাস্তায় সবাই ক্ষমা করে দেবেন, কোন ঠিকাদারের সঙ্গে নাই। আর এই যারা এই ধরনের প্রতারকদের সঙ্গে যারা চলবেন তাদের সাথেও নাই, স্পষ্ট কথা। বাদ বাকি যারা আছেন, আমাদের উত্তম দাদা আছেন, হিরাজাদ ভাই আছেন, আমাদের জহিরুল ভাই আছে, পাবেল ভাই আছে, আমাদের আরো অনেক ভাইরা আছেন, সাদাত ভাই আছেন, খলিল ভাই আছেন, আমাদের আওলাদ ভাই আছেন, স্বপন দাদা আছেন, উজ্জ্বল আছে, আমাদের মুকুল দাদা আছে, ইমরান ভাই আছে। বাকি যারা আছেন তারা যে কেউ নেতৃত্বের ডাক দিবেন, রফিক বাদে যে কেউ আন্দোলনের ডাক দিবেন, আমরা আপনাদের সাথে একজন কর্মী হিসাবে থাকব। এটাই হচ্ছে ফাইনাল। নেতৃত্বের লোভ কোনোদিনই ছিল না, এখনো নাই। আর যেটা সবাই বলছেন সেটা শুধুমাত্র রফিক সাহেবকে বলেছিলাম, যদি আপনি সভাপতি চান তাহলে আমি সেক্রেটারি চাই, আপনি সভাপতি না হলে আমি চাই না। কারণ তাকে বেরিয়ে দেওয়ার জন্য আমি চেয়েছিলাম। এই ছাড়া আমার সংগঠনের কোনো শীর্ষ পর্যায়ের পদের কোনো বিন্দু পরিমাণ ইচ্ছা নাই। আপনারা যদি চান আমি স্টাম্প করে আপনাদের কপি, আপনাদের যে কজন নেতারা আছেন আমি পাঠিয়ে দেব। আর 19 তারিখের পর থেকে আপনারা দেখেছেন কাজ করেছি নেতা হিসেবে না, একজন সাধারণ কর্মী হিসেবে। আমার যিনি বিজ্ঞ নেতা, আমিও তাকে বলেছিলাম, আপনারা পেয়েছেন, সাধারণ কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতন, দীর্ঘদিন তারা চাকরিচ্যুত করা হয়েছে, এটার বিষয়ে কে কতটুকু পদক্ষেপ নিয়েছেন? 22 তারিখের পর থেকে 6 তারিখ পর্যন্ত, 7 তারিখ পর্যন্ত, শ্রম ভবনে ওঠার শেষ দিন পর্যন্ত যে সকল কর্মচারীরা ঢাকার বাইরে থেকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, মিনিমাম প্রতিটা কর্মচারীর 10,000 টাকা করে খরচ হচ্ছে। একবারের জন্য কেউ চিন্তা করেছেন এই কর্মচারীগুলো টাকাগুলো কোথায় পেল? যাদের 10 মাস বেতন নেই, যাদের 15 মাস বেতন নাই, এই কর্মচারীরা কিভাবে আসছে? সেই কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় থেকে, সেই চট্টগ্রাম, সিলেট, রংপুর, খুলনা, দিনাজপুর, আপনার কুষ্টিয়া, সাতক্ষীরা, ঝিনাইদহ থেকে, যাদের আপ ডাউন প্রতিদিন 1,000 টাকা খরচ, 2,000 টাকা, 3,000 টাকা খরচ গেছে, একবারের জন্য কেউ চিন্তা করেন নাই। একবারের জন্য চিন্তা করেন নাই। আমি বলেছিলাম যদি মিথ্যা বলি আপনি বলবেন, আপনারা যারা লাইভে আছেন, সিরাজগঞ্জে যে সমস্যা হয়েছিল, আমরা সিরাজগঞ্জের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমরা একটা টিম সিরাজগঞ্জের প্রতিটা পরিচালকের সঙ্গে আমরা কিন্তু সেই কর্মচারীদের সমস্যা নিয়ে কথা বলেছি। পঞ্চগড় কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা, তাদেরকে কথা দিয়েছিলাম, আমি সহ, রফিক ভাই সহ আমরা পঞ্চগড়ে যাব। পঞ্চগড়ের সিভিল সার্জনের সঙ্গে আমরা কথা বলবো। আমরা জেলা পর্যায়ে সিভিল সার্জন সহকারে জেলা পর্যায়ে কর্মচারীদের সঙ্গে আমরা জেলায় জেলায় যে কথা বলবো। প্রতিষ্ঠানের যে সকল প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়রা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমরা একদিন আগে চিঠি দিব, আমরা তাদের সাক্ষাৎ চেয়ে, তারা চিঠির উত্তরে যেদিন দিবে, আমাদের সময় দিবে, আমরা সেই দিন সময় করে প্রতি শুক্রবারে এক একটা জেলায় যে আমরা এক একটা প্রতিনিধিদেরকে সমস্যা নিরসনের চেষ্টাটা অন্তত করে যাব। আপনারা সেই চেষ্টা করেন নাই। সবশেষ একটা কথাই বলবো যে আমাদের সহযোদ্ধারা খুবই কষ্টে আছেন, খুবই মানবিক জীবনযাপন করছেন। দয়া করে আল্লাহর রাস্তে কেউ তাদের সাথে প্রতারণা করবেন না। যতটুকু সত্য আপনারা ততটুকু তুলে ধরেন। দেখেন, আশা নিয়ে বেঁচে থাকা যায়, হতাশা নিয়ে কিন্তু বেঁচে থাকা যায় না। দয়া করে আপনারা কেউ সাধারণ কর্মচারীদেরকে হতাশায় ফেলবেন না। আর বাকি যে কথাগুলো হচ্ছে,
শ্রম ভবনের সামনে যে বক্তব্য, এই বক্তব্যের পরে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন নাই। কারণ কি, আপনারা জানেনই না দুটি সংগঠন এক হলেও, দুটি গ্রুপ এক হলেও তাদের মধ্যে সেই আন্তরিকতা নাই। যার কারণে আপনারা কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। এর জন্য বলবো সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনারা একটি সঠিক পরিকল্পনা করে আপনারা আগামীতে চলবেন, আগামী আন্দোলন ডাক দিবেন এই আশা ব্যক্ত করি। এবং যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে ততদিন পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন করে যেতে হবে। এবং এই আন্দোলন শেষ নয়, এই আন্দোলন শুরু। যতদিন পর্যন্ত ঠিকাদার বিলুপ্ত না হবে, যতদিন পর্যন্ত কর্মচারী তার ন্যায্য ইচ্ছা এবং ন্যায্য অধিকার না পাবে, ততদিন পর্যন্ত সাধারণ কর্মচারী হিসেবে আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।